রায়ের উপরে নীলু যতই আক্রমণ করার চেষ্টা করুক না কেন, রায় আর থেমে থাকার মেয়ে নয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ছুটে গিয়ে রায়কে বলতে থাকে, বা দিদিভাই, বা তোর এই মহানতার আর পরিচয়টাই তুই আজকে দিলি, তাই না? তোর এই মহানতা দেখেই নিশ্চয়ই তুই অনির্বাণ সিনহাকেও বশ করেছিস। তুই এরকম করে এত বড়লোক ছেলেদেরকে কি করে ফাঁসাস বলতো? তোর এই ভালো মানুষের চেহারাটা দেখি হয়তো বা তারা এরকম করে লাট্টু হয়ে যায়, কিন্তু তারা তো বাস্তবতাটা জানে না যে তুই কতটা ভেতর থেকে নোংরার কুৎসিত একটা মেয়ে, দুশ্চরিত্র একটা মেয়ে। ওদিকে রায় বলতে থাকে যে একই কথা যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে তো সেটা তোর ক্ষেত্রেও খাটে, তাই না? কারণ তুই বিয়ের আগে যে নোংরামোগুলো করে রেখেছিস, তারপরও যে তুই এত বড় বাড়ির বউ হবি, সেটা কি তুই আদৌ কোনো মতে কল্পনা করেছিলি বলতো? শুধুমাত্র আমার সুবাদেতে তুই ও বাড়িতে ঠাঁই পেয়েছিলিস, কিন্তু সেই ঠাঁইটাও তো তুই কোনো মতে ধরে রাখতে পারলি না। তোর পায়ের নিচে থেকে মাটিটা আবারও সরে গেল, আর তার সত্ত্বেও তুই এত বড় বড় কথা কি করে বলিস বলতো? এত বড় বড় জ্ঞান তোর মুখ থেকে আসে কোথায়? আমি একটা কথা নীলু তোকে বলে দিচ্ছি, তুই তোর অতীত জীবন নিয়ে যতবার আমার দিকে আঙুল তুলবি ততবারই তোকে এই কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, আমি জানি বড় দিদি হিসেবে হয়তো আমি একটা অন্যায় করে ফেলেছিলাম, সেই সময় তোর মতামত নেইনি, কিন্তু তার সত্ত্বেও তুই কিন্তু বাচ্চা মেয়ে ছিলিস না তখন। কিন্তু তোর যদি আপত্তি সত্যি থেকে থাকতো তাহলে কিন্তু তুই অবশ্যই আমাকে তখন বলতি, কিন্তু তাও তুই বলিসনি। তুই এসব কোনো কথাই না বলে তুই বিয়ের পিড়িতে সোজা মানুষের মতন বসে গিয়েছিলিস। আর এখন তুই আমাকে আমার দিকে আঙুল তুলছিস, সেটা মোটেও এখন আর কাম্য নয়। কারণ তুই যতই অশান্তি করার চেষ্টা করিস না কেন, একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, আমি খুব ভালো করেই জানি যে তুই আমার বিয়ের মধ্যেও অশান্তি করার চেষ্টা করবি। আর আমার বিয়ের মধ্যে তুই যদি কোনো রকম কোনো বিঘ্ন ঘটানোর চেষ্টা করিস বা অশান্তি করিস, এই যাত্রায় যে আমি কোনো মতে তোকে ছেড়ে দেবো না, সেটা তুই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, সেটাই বরঞ্চ তোর জন্য ভালো। কারণ তুই যে অলক্ষী হিসেবে ঢুকে পড়ে আমার জীবনটাকে বিষিয়ে দিবি চিরতরে। কারণ মাকে তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলিস, কিন্তু এই যাত্রায় আর পারলি না। কারণ মা তো এখন পুরোপুরি আমার সাপোর্টে চলে এসেছে, তাই সেটার থেকে তোর গায়ে জ্বালা ধরে গিয়েছে। এখন তো তুই ওটাও পারছিস না যে মাকে কী করে বশ করবি, তাই এখন তুই আমার উপরে চড়া হয়ে গিয়েছিস, তাই তো? কিন্তু তুই আমার উপরে যতই হিংস্রতা দেখাস না কেন, আমি এত সহজে এবার আর হার মানবো না। কারণ আমি আমার সুখের জন্য এবার শেষ অবধি লড়াই করে যাব। আমার আর অনির্বাণ সিনহার যদি পথে কেউ তুই কাটা হয়ে দাঁড়াস, তাহলে তোকে পথ থেকে কি করে সরাতে হয় সেই ব্যবস্থাও আমি করবো। আমি তখন ভুলে যাবো যে তুই আমার ছোট বোন, তাই তুই এই কথাটা মাথায় রেখে যা করার তোর সেটাই বরঞ্চ কর। ওদিকে বৌমনি এসে বলতে থাকে, নীলু তোমার যে এই জিনিসটা মোটেও হজম হচ্ছে না সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু তুমি এরকম আক্রমণ কেন করছো রায়ের দিকে তেড়ে আসছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকেও বললে যে তিনি নাকি লোভে পড়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। তুমি মাকে এত বড় একটা কথা বলার আগে তোমার মুখে বাঁধলো না? যে মা কিনা তোমার সব অন্যায়ের প্রশ্রয় দিয়েছে, তার সত্ত্বেও তুমি সেই মাকে আজকে ভুল বুঝলে। তোমার নিজের উপরে লজ্জা হওয়া উচিত নীলু। ওদিকে রায়ের বৌমনিকে নীলু বলতে থাকে যে বৌমনি, আমি তো একটা জিনিস ভাবছি যে তুমি এত তাড়াতাড়ি বদলে গেলে কী করে? তুমি কি টাকার কাছে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে? এখন তো দেখা যাচ্ছে যে আমার দাদাভাই চরম বিপদে আছে। কারণ যে কোনো সময় হয়তোবা তুমি এই টাকার জন্য আমার দাদাভাইকেও ছেড়ে দিতে পারো। তখন হয়তোবা দেখা যাবে যে তোমার বড় ননদিনীর বরের কাছেই তুমি চলে গিয়েছো, সেখানেই বসবাস করা শুরু করে দিয়েছো। তখন আমার দাদাভাইয়ের জন্য তো একটা অল্টারনেটিভ আমাকে খুঁজে রাখতে হবে, তাই না? কারণ আমার দাদাভাই আর যাই হোক না কেন নিজের কাজে নিজে করতে তো সক্ষম না, ও তো পুরোপুরি তোমার উপরে ডিপেন্ডেন্ট। তাই তুমি হুকুম চালাও আমার দাদাভাইয়ের উপরে, তাই না? বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।